9433120025। এরপর কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ আসবে আপনার কাছে, লটস অফ গভর্নমেন্ট আর ডুইং প্রজেক্টস অ্যান্ড অল, বাট আমার সিউড়ি বা আমার সিউড়ি সারাউন্ডিং যে গ্রামগুলো আছে সেখানকার লোক জানতেই পারছে না। বারবার মনে হচ্ছে এইটা কেন কোনো পলিটিশিয়ান করছে না। অ্যাজ এ পলিটিশিয়ান ধর্ম আসতে পারে না, কোনোভাবে ধর্ম আসতে পারে না। আমার কোনো সিকিউরিটি নেই, I don't have any security. But আমাদের I move alone. You live alone. I live with my family, with my parents, but I move alone. নমস্কার, হ্যালো পৃথিবীর আজকের পডকাস্টে আমাদের সঙ্গে যে মানুষটি আছেন সেই মানুষটির নামটা শুনলেই আপনি কপালে হাত দেবেন, কারণ তার নামটাই বেশ সুন্দর। আপনার জন্য জানায় যে সমাজকে নতুনভাবে নতুন রাস্তায় উন্নয়ন করার জন্য সেই মানুষটি তার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আবার নিজের জায়গায় ফিরে এসেছেন, এবং নিজের জায়গায় এই যে তিনি ফিরে এসেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন পরিবর্তন দেখতে পাই। তাই আজ সেই বিশেষ মানুষটির বিশেষ সময় আমরা পেয়েছি, তাই আজ আর একটু সময় নষ্ট করবো না। শুধু অনুরোধ এটাই, যখন আপনার নিজের চ্যানেল S2S মিডিয়ায় আপনি এটা দেখতে শুরু করেছেন তখন শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আপনার ফিডব্যাকগুলো থ্রু কমেন্টস আমাদের জানান। আমি প্রথমেই নমস্কার জানাবো জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে, কারণ আমাদের এই স্পেশাল পডকাস্ট সেশন যেটা চলছে সেটা এটা কারণেই চলছে যাতে করে আমরা এই বীরভূম জেলার বিভিন্ন মানুষজনকে জানাতে পারি, বোঝাতে পারি যে আমাদের মধ্যেও প্রচুর দম আছে, প্রচুর ক্ষমতা আছে, যেটা আমরা নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারি। তো শুরুতেই যে নাম, যে জগন্নাথ চট্টোপাধ্যায়, এই জগন্নাথ নামটাতেই বেশ আমরা পুরি একটা ব্যাপার পাই, বেশ গজা খাওয়ার একটা মুড থাকে, কিন্তু সেই জায়গাতেই আবার জগন্নাথের ব্যাপারটাতে পশ্চিমবঙ্গের নতুন একটা টাচ আছে। তো এইটা নিয়ে আপনার কীরকম কী মতিবোধ? দেখুন, মানে হিন্দু পরিবারের নামকরণের একটা ইতিহাস আছে, সম্ভবত প্রথমবারের জন্য আপনাদের সেটা আমি বলছি। আমাদের জেনারেশনের লোকজনের জগন্নাথ নাম চট করে হয় না। আমার ডাকনাম তীর্থ, কিন্তু এর সঙ্গে আমাদের পারিবারিক কিছু রীতি, আমাদের গুরু প্রথা এসব জড়িয়ে আছে। আমরা ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের দীক্ষিত। তো আমার মা বাবা পুত্র সন্তান লাভ করার পর সোজাসুজি আমার বাবা যান পুরীতে। তখন পুরীতে ঠাকুরের অবস্থান ছিল, সীতারাম দাস ওঙ্কারনাথ, ওখানে আমাদের যে আশ্রম আছে সেখানে ছিলেন, এবং উনি মৌনব্রত অবলম্বন করেছিলেন। তো তার মৌনব্রত ভাঙার পর বাবা গিয়ে লিখে দেয় যে আমি পুত্র সন্তান লাভ করেছি, তার নামকরণ করুন। তো যে কোনো কারণে হোক বাবার মুখে শোনা যে তিনি ওই কাগজটি পড়েই হঠাৎ সমাধিস্থ হয়ে যান। এবং তারপরেতে কিছুক্ষণ পর তিনি আবার সম্বিতে ফিরে এসে উনি লিখে দেন জগন্নাথ। তো যার ফলে এই ইমোশন, এই আধ্যাত্মিকতা, এবং এটা আমাদের পরম প্রাপ্তি। আমারও কখনো কখনো মনে হয়নি, এমন নয় যে সেকেলে একটা নাম আমার বাবা কেন রেখেছে, কিন্তু আমি দেখেছি যে এই নাম গুরু কৃপা সব বিপদ থেকে রক্ষা করেছে। বাহ, দারুণ। আমি দাদার কাছ থেকে এটা জিজ্ঞেস করবো যে হেলিকপ্টারে কোনোদিন আপনি চেপেছেন? হেলিকপ্টারে শুধু চাপিনি নয়, বিভিন্ন ধরনের হেলিকপ্টারে আমি চেপেছি। বিভিন্ন ধরনের হেলিকপ্টার, সে চাপার যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তো সেই কারণে হচ্ছে যে, এবং জীবনের চড়াই উতরায়ে এই হেলিকপ্টারের প্রসঙ্গই যদি আনেন, তাহলে সেই প্রসঙ্গই একজন একদম দূরবর্তী জেলার একটি প্রান্তিক ছেলে। আমরা তো গ্রামই, শিউড়ি বীরভূম জেলার সদস্য, উন্নত গ্রাম বলা, 250 কিলোমিটার দূরে কলকাতার থেকে আমরা গ্রামের ছেলে। তো আমি অ্যাজ এ ট্রেন ডিফেন্স করেসপন্ডেন্ট আমি MI-17ও চেপেছি, এবং MI-17 চেপেছি আমি অরুণাচল প্রদেশের ফরওয়ার্ড এরিয়াতে, পাসিঘাট এরিয়াতে। আমি MI-17 চেপেছি চীন বর্ডারে, সিকিমে। একই সঙ্গে আমি বহু পলিটিশিয়ানের যত রকমের হেলিকপ্টার হয়, কেন্দ্রীয় মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, সবার সঙ্গে হেলিকপ্টারে চেপেছি। কিন্তু হেলিকপ্টার আর হেলিকপ্টারের আনুষঙ্গে কোন হেলিকপ্টারে চেপেছেন, কোন চরিত্রগুলির সঙ্গে চেপেছেন, তাতে হেলিকপ্টারকেও আমার যেমন চেনা হয়েছে, বাকি চরিত্রগুলিকেও খুব ভালোভাবে চেনা হয়েছে। আমাদের এখানে একটা সময় হেলিকপ্টারের একটা অপশন ছিল, যখন আমাদের এখান থেকে হেলিকপ্টার উঠতো। এখন যদি অপশন নেই, তাহলে আপনার কাছ থেকে, যদিও এটা খুব একটা বড় চাওয়া হয়ে যাবে, যে যদি কোনো দিন সেই আপনি অপশন বা অপরচুনিটি পান, তাহলে কি আবার বীরভূম থেকে মানুষ সুযোগ পাবে একাধবার হেলিকপ্টারে চাপার? এই অ্যাসপিরেশনটাই তো আমাদের মধ্যে আসতে হবে। আপনাদের মধ্যে ইয়াং টার্ক যারা রয়েছেন, তাদের মনে যদি এই প্রশ্ন ওঠে যে আমার জেলা সদর থেকে কোনো কারণে রেগুলার হেলিকপ্টার চলবে, তার মানে আমার জেলা সদস্য সেভাবে বড় হবে, তার উন্নয়ন সেভাবে হবে।
আমার রাজনীতিতে আসা তো কার্যত অনেকগুলি কারণের তো এরকমই একটা, যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা অ্যাসপিরেশনাল শহর হিসাবে সিউড়িকে গড়ে তোলা, সিউড়িকে আরো বড় করা। তো আমি তো অন্ততপক্ষে স্বপ্ন দেখি যে আরো বেশি, আরো কত তাড়াতাড়ি কমিউনিকেবল করার জন্য সিউড়িকে কলকাতার কাছাকাছি। যদিও আপনার উড়ান প্রকল্পে নরেন্দ্র মোদীজি দুর্গাপুরে বিমানবন্দর চালু করে দিয়েছেন, তো সেটা মোদীজিরও স্বপ্ন। তাই রেল লাইনের ধারে ঝুপড়িতে বসে বড় হয়েছেন, ঝুপড়িতে মধ্যে বড় হয়েছেন, তার স্বপ্ন ছিল বড় করা, বড় ভারতবর্ষকে দেখার। তার দেখুন রিজিওনাল এয়ারপোর্টগুলির মধ্যে একটা সফল উড়ান, যে আজ যারা এই চত্বরে যারা কাজ করে আমাদের আইটিতে, বীরভূম জেলা সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, এই চত্বরে সবাই তারা অন্ডাল এয়ারপোর্ট ব্যবহার করছেন। ইটস এ সুপার হিট। এক্স্যাক্টলি, মানে যে ট্রাভেলিং টাইমটা কলকাতা থেকে সেটা অনেকটা রিডিউস করে। তো একইভাবে একটা দিন নিশ্চিত আসবে, এবং ঈশ্বর যদি চান, ভগবান যদি চান, মানুষ যদি আশীর্বাদ করে, আমরা সেসব করে দেখাবো। একদম। আমি শুধু এই পয়েন্ট থেকে একটা জিনিস শুধু জানতে চাইছি, কারণ আপনি সিউড়িতেই বড় হয়েছেন, সিউড়িটা আপনার নিজের জায়গা। তো সিউড়ি যখন আপনি ছিলেন, মানে যে সময় আপনি বড় হয়েছেন, সে থেকে সিউড়ি অনেক পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, সেগুলো আমার অ্যানালিসিস করা উচিত নয়, আমি করছিও না। আমি শুধু জানতে চাইছি এইটাই, সিউড়ির যে সোশ্যাল লাইফটা ছিল আপনার, সেটা সম্বন্ধে যদি একটু আমাদের জানান। কীরকম করে তখন কেটেছে সময়টা? তখন কি আপনিও বৃষ্টির সময় গিয়ে আম করাতেন, বা কলোনি মাঠে গিয়ে আপনিও খেলতেন, না আপনি কি করতেন? শুধু সেইটুকু সময় যদি একটু আমরা শুনতে পাই আপনার কাছে। দেখুন, আমাকে মানে এত জটিল সময়ের মধ্য দিয়ে চলেছে এখন, আর আপনার এই প্রশ্নগুলো আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সে সময়কার সিউড়ি, মানে আপনি ধরুন 92 থেকে 2002, 3, 4, মানে আমাদের স্কুল জীবনটা যদি ধরেন, ওই সময়কার ক্লাস 7, 8-এর ছাত্র, সবে আমরা ভালো রেজাল্ট করেছি বলে বাবা একটা সাইকেল কিনে দিয়েছিল বা একটা HMT ঘড়ি কিনে দিয়েছিল। টিউশন পড়তে যেতাম আমরা সেই অর্থে। তখনও সিউড়ির মানুষের, আমি বলছি সোশ্যাল স্ট্যাটাস বা বাকি কেমন ছিল শহর, হাওয়াই চটি পরে, স্লিপার পরে, মানে প্রচলনটা ছিল। আজকে আমরা, আমার বাচ্চা বা আমরা কেউ স্লিপার পরে কোথাও যাই না, স্লিপার আমরা বাড়ির ভেতরে পড়ি, কিন্তু সে সময় স্লিপার পরে সব জায়গায় যাওয়ার প্রচলন ছিল। সিউড়ির সোশ্যাল, আজকে আপনার যে কোনো শহরে যে কোনো জায়গায় বেরোলে আপনার বাইকে 4টে ধাক্কা মারবে। আমরা টোটো করে 30টা 40টা ছেলে সাইকেলে করে ঘুরে বেড়াতাম একসাথে, মানে পঙ্গপালের মতো টিউশন পড়তে যেতাম সাইকেলে করে, আমরা আড্ডা মারতাম জেলা স্কুল মাঠে। এবং আমি তো কার্যত সিউড়ির নুড়ুইপাড়ার ছেলে। নুড়ুইপাড়া মানে সিউড়িরও একটা অজ এলাকা যাকে বলে। তো ওই এলাকা থেকে আমি বড় হয়েছি। ইচ্ছা ছিল, চেষ্টা ছিল যে কোনো ভাবে হোক, এবং যেহেতু সব কিছু দেখেছি, আই কাম ফ্রম এ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড, তো যেহেতু আমার সবটা দেখা হয়েছে, এবং সেই জায়গা থেকে গিয়ে আমি দেশ বিদেশ ঘুরেছি, সব ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ধরনের এক্সপোজার পেয়েছি, আবার ফিরে এসেছি। তো সিউড়ির চেনা বৃত্তে যেন সব এক আছে এরকম মনে হয়। সম্পর্কের জটিলতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেসব নানা রকম বদলাতে থাকে, এবং সেটা শুধু আমার বলে না, সবার মধ্যেই সেটা বদলাতে থাকে, চাওয়া পাওয়া ইত্যাদি যখন আসতে থাকে। কিন্তু এখনো একটা গন্ডি আছে, এখনো একটা সার্কেল আমার আছে, হয়তো মেলামেশা এখন কম হয়, যে সার্কেলটার মধ্যে আমি এখনো সেই স্কুলের পরিবেশটা ফেরত পাই, স্কুলটাকে ফেরত পাই, ওই বন্ধু বান্ধবদের ওই ভাইবসটা ফেরত পাই। কিন্তু বাকি যেমন হয় সবসময়, যে কোনো মানুষেরই দেখবেন মনে হবে যে আমাদের সময়টা ভালো ছিল। এখনকার জেনারেশনের ছেলেরা, আমাদের পরবর্তীকালে 3-4টে জেনারেশনের ছেলেরা, তারা তাদের মতো করে সময় কাটাচ্ছে। আমাদের সময় মোবাইল ফোন ছিল না, আমাদের সময় রামায়ণ মহাভারত চিত্রহার চিত্রমালা দেখে আমাদের এন্টারটেনমেন্ট হতো। সবে সবে সোনির মিউজিক চ্যানেল শুরু হয়েছিল, আমরা দল বেঁধে কোথাও একটা জায়গায় গিয়ে সোনির মিউজিক চ্যানেল দেখতাম। বাড়িতে সোনির মিউজিক চ্যানেল দেখলে ক্যাসেট চলতো, ভিসিআর এর জমানার লোক আমরা। তো মহালয়ার দিন সারা রাত জোরে ভিসিআর চালিয়ে ফিস্ট করার জামানা আমাদের। এইগুলো আস্তে আস্তে এই যে মানে একটা কমিউনিটি লিভিং অ্যান্ড এন্টারটেনমেন্ট, এইটা আস্তে আস্তে আমার মনে হয় সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ খুব সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে, ক্যারিয়ারিস্ট হয়ে যাচ্ছে। তার অনেক ভালো দিকও আছে, কিন্তু সমাজবদ্ধ হিসেবে আমাদের মনে হয় যে ওই বন্ডিংটা ধীরে ধীরে আমার যেন এই প্রবলেমটা একটা জায়গায় একটা পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে না, ওই স্কুলের বন্ডিংটাও আমার কোথাও যেন মনে হয় একটু কম আছে। এবং আমি তো আমাদের কিছুদিন আগে আমি রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র, সেখানে গিয়ে আমি যা শুনলাম, আমি এবারের পুনর্মিলন উৎসবে আসতে পারিনি, এত 70s 60s তারা এসছে, তাদের মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং। এক্স্যাক্টলি, তো ইট শোজ কি এভরিবডি ওয়াজ ফিলিং লাইক কি দে আর অন দ্য টাইম মেশিন। 50 বছর 60 বছর পরেও এই বন্ডিং স্ট্রং কেন? There are more humanity than exactly they created those memories that they can live. তো যার ফলে এই বাকি ক্যালকুলেশন আর এটার বদলে যদি হিউম্যানিটি থাকে, প্যাশন থাকে, তো সেটাই সাস্টেন করে আর কি। আপনার ওয়ার্ক লাইফে একটা পার্ট ছিল যেটা পুরোপুরি এন্টায়ারলি জার্নালিজম ছিল, তো সেই জার্নালিজম থেকে পুরোপুরি কনভার্ট হয়ে সমাজ কল্যাণের জন্য রাজনীতিতে আসা,
সমাজ কল্যাণ করতে তো রাজনীতি ছাড়াও অপরচুনিটিস থাকে। দেখুন, কিন্তু আমি পুরোপুরি অত সুন্দর অত ভালো একটা জায়গা আপনি নিজে ক্রিয়েট করেছেন, কারো মানে হয় না সে মেরে সাকসেসকে পিছে কোই বাপ নেই কাইন্ড অফ, সো ইউ ক্রিয়েটেড অল দোজ থিংস অ্যান্ড ইউ লিভ অল দোজ থিংস, ইউ কেম টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইউ ওয়ার্কিং আউট এভরিথিং। এটা কেন, মানে এটার রিজন কি? কারণ প্রচুর লোক, যখন আমরা ভেবেছিলাম কল্পনা করেছিলাম যে আমরা আপনাকে পাবো, তখন আমরা যখন প্রশ্ন খুঁজতে বেরোই তখন আমাদের কাছে কিন্তু এরকম প্রশ্ন এসেছিল যে হয়তো ক্ষমতার লোভ আছে, হয়তো টাকার লোভ আছে, কিন্তু সব জায়গাটা কিও এন্ড অফ দ্য ডে আমরাও তো হিউম্যান বিং, আমাদেরকে তো জাজ করতে কোন প্রশ্ন কি হবে। তো সেই জায়গায় কি আমাদের খুব জানার ইচ্ছে যে এক্স্যাক্টলি কারণটা কেন, কেন আপনি সব ছেড়ে চলে এলেন এখানে? দেখুন, পড়েছি ফিজিক্স, হয়েছি সাংবাদিক। আবার ওই বললাম যে আমি একটু বড্ড ইমোশনাল এবং প্যাশনেট। আমার যে পেশাটাকে আমি ভালো লাগতো, ক্লাস 11-12 যখন পড়তাম, আমার পুরনো যারা বন্ধু বান্ধব আছে, আপনারাও সাংবাদিকতা যারা আছে, এখান থেকে এখানেই এখানকারই ছোট পত্র পত্রিকাতে লেখা দিয়ে আমার সাংবাদিকতা শুরু। এখানেই ম্যাগাজিনে যা প্রত্যেকটি বাঙালি ছেলে হয়, কবিতা লিখছে, ছোট ছোট কাগজে লিখছে, সেটাকেই মনে করছে হয়তো নিউ ইয়র্ক টাইমসে লেখা বেরিয়েছে, কিন্তু ওটাই ছিল আমার। আমি ফিজিক্স ছেড়েছিলাম, ফিজিক্স ছেড়ে সাংবাদিকতা পড়তে গেছিলাম। তখন সারা ভারতবর্ষে, এই সারা পশ্চিমবঙ্গে 2টি বিশ্ববিদ্যালয়ে মাত্র সাংবাদিকতা পড়ানো হতো। এবং টাচউড আমি ওই আমলেও সাংবাদিকতা করতে গিয়ে আমি বর্তমানে অ্যাপ্রেন্টিস হিসেবে গেছি। বরুণবাবুর যে কোনো কারণে আমাকে পছন্দ হয়, একটা পরীক্ষা নিয়ে আমাকে রেখে দেন। সো আই গট জব বিফোর মাই কমপ্লিশন অফ দ্য ডিগ্রি। তো 25 বছরের আমার সাংবাদিকতা কেরিয়ার, অ্যান্ড দ্যাট ওয়ে আই ভাউচ, ইয়েস আই অ্যাম এ সেলফ মেড ম্যান। আমার প্রজন্মের, আমার বাড়িতে কেউ তৃণকুলে কখনো কেউ সাংবাদিক ছিল না। এবং আপনারা খোঁজ খবর নেবেন, যদি এটাকে যদি আমার অ্যারোগেন্স মনে হয়, যেটাকে নিয়ে প্যাশন আছে, যে কাজটা করতে আমি ভালোবেসেছি, যে কাজটা করেছি মন দিয়ে, সেই কাজটাতে কিছুটা সাফল্য এসেছে। এবং আমি বলছি না আমি বিরাট বড় সাংবাদিক ছিলাম, কিন্তু লোকে চিনতো, সব পলিটিশিয়ানরা চিনতো, বলছে আপনি বেশ বড় সাংবাদিক ছিলেন এবং বেশ সমাজের সব স্তরের মানুষ চিনতো। তো ব্যাস, তারপর ওয়ান ফাইন মর্নিং বেশি কাজ থেকে বেশি সব স্ফিয়ারকে, পলিটিক্যাল, বিউরোক্র্যাট, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সব স্ফিয়ারকে আমার যখন খুব কাছ থেকে দেখা হয়ে গেল, তখন আমার কোথাও একটা তাগিদ, একটা কাজ করছিল। প্লাস সাংবাদিকতাটাও ধীরে ধীরে এমন বদলাতে শুরু করলো যে এই বদলানো সাংবাদিকতা নিয়ে ভিন্ন কোনো একটা দিন আমরা আলাদা প্রসঙ্গ করলে আমি কথা বলতে পারি, কিন্তু আজকের যে সাংবাদিকতাটা মানে আমি অভ্যস্ত ছিলাম, হোয়াট আই এম ট্রেন্ড অ্যাজ এ জার্নালিস্ট বাই বেসিক্যালি আমার গুরু বরুণ সেনগুপ্ত এবং পরবর্তীকালে অভিক সরকার, মানে একটা গ্লোবাল অ্যাসপেক্ট, দা বড় ক্যানভাসে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে দেখা, এই দুজনের কাছ থেকে প্রচুর কিছু শিখেছি। তো সেই সাংবাদিকতাটা বদল হতে শুরু করলো। তো হয় না, 25 বছর সাংবাদিকতা করার পর কিছুটা সাংবাদিকতার প্রতিও একটু কেমন কেমন লাগছিল আমার, যে আমি মনে হচ্ছিল যে আমি যা দিচ্ছি তা রিটার্ন আসছে না, সাংবাদিক জাস্টিফাই করতে পারছি না। কিন্তু তার সঙ্গে পলিটিক্সে আসার কোনো সম্পর্ক নেই। পলিটিক্সে আসার সম্পর্ক আমি ওই জামানাতে, মানে 96, 98, 99, আপনারা সেই সময়কার কথা ভাবুন। আমি বেসিক্যালি দ্বিতীয় প্রজন্মের RSS এর স্বয়ংসেবক। পরবর্তীকালে আমি বিদ্যার্থী পরিষদ করে, আমি বিদ্যাসাগর কলেজে বিদ্যার্থী পরিষদ থেকে দ্বিতীয়। ওই আমলে যখন আমরা বিদ্যার্থী পরিষদ করতাম, তিনগুলে কেউ দূরবীন লাগিয়েও দেখতে পারতো না যে আজকে আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশের সাধারণ সম্পাদক হব, বা একটা পলিটিক্যাল পার্টি যে প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে থাকবে। তো সেটা তো ভাবিনি কোনোদিন। ওয়ান লাইফ ওয়ান মিশন, একটা আদর্শবোধ ছিল সেই সময়, ইনজেক্টেড হয়েছিল। ছোটবেলা থেকে শাখার মাঠে গেছি, আর তারপরে যেটা ছিল রাষ্ট্রবোধ, জাতীয়তাবোধ, সেই জায়গা থেকে পরিশোধ করতাম। তো যার ফলে পলিটিক্স আমার ভেতরে ছিল, এমন নয় যে পলিটিক্স সবার মধ্যেই আছে। হ্যাঁ, পলিটিক্স, এবং আই এম ইন দ্য প্র্যাকটিস। এক্স্যাক্টলি, আমি ইলেকশন লড়েছি, আমি ইলেকশন জিতেছি। ও মাই গড। তো যার ফলেতে যে পলিটিক্স, মানে আপনি যেটা বলছেন পুরোটাতেই তো মানে অ্যাটাচমেন্ট তো রয়েছে। এবার আমার ছাত্র জীবনে স্টুডেন্ট পলিটিক্স দিয়ে শুরু, মাঝখানে দীর্ঘ 25 বছরের সাংবাদিকতা তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েই থাকা, ওতপ্রোতভাবে একের সঙ্গে দৌড়ায়। সাংবাদিকদের তো মূল কাজ হচ্ছে রাজনেতাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জ্ঞান দেওয়া, যে কি হচ্ছে, কি করা উচিত। তো যাই হোক, তো তার প্র্যাকটিক্যাল অল সেন্স আমার, তারপরেতে 21-এর নির্বাচনের আগে আমার টুকটাক কিছু, আমার অন্য ধরনের কিছু আমি কাজকর্মও করছিলাম সাংবাদিকতার সঙ্গে সঙ্গে। তো আই গট এ কল ফ্রম এ ভেরি সিনিয়র পারসন, বলে যে ছাড়তে হবে, জয়েন করতে হবে।
Oh my God. তো সেটাও আমার কাছে একটা খুব লেগেছিল, আরে কি চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা করবো, এটা এই পলিটিক্স করবো, এটা আবার হয় নাকি? তাও কি মানে আমাকে তো দাঁড়ানোর প্রপোজাল দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট হতে হবে বলে। আপনারা হয়তো দেখেছেন সেই সময় 21 সালে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু এই ধরনের মানে ব্যক্তিকে তারা প্রার্থী করেছিলেন, যে সমাজের অন্যান্য জায়গাতে রয়েছে, যুক্ত রয়েছে, তাদেরকে প্রার্থী করেছিলেন, যে একদম কাটথ্রোট পলিটিশিয়ান নয়, কিন্তু তাদের মধ্যে হয়তো আমিও ছিলাম। বোলপুরে আমার বন্ধু বর অনির্বাণ গাঙ্গুলি, একজন গবেষক, অরবিন্দ এ থেকে পড়াশোনা করা, খুবই ভালো ছেলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর। আর একজন বড় জার্নালিস্ট স্বপন দাশগুপ্ত। তো এরকম অনেকেই সে সময় রাজনীতিতে তাদেরকে তখন সে সময় এনেছিল, এবং আই গট এ কল ফ্রম এ ভেরি সিনিয়র পার্সন। তো যার ফলে আমার পক্ষে সেটা আমি কি করব সেটা এই ডিলেমার মধ্যে ছিলাম। তো আমার স্ত্রী আমার বাবা মাকে জিজ্ঞাসা করাতে বললো, চলো ছাড়ো, সাংবাদিকতা হয়েছে, রাজনীতি করো। এই বলে আমার রাজনীতিতে চলে আসা। এবং একটা ভেতরের তাগিদ তো ছিলই যে এখন আমাকে কিছুটা ফিরিয়েও দিতে হবে আমার নিজের এলাকার জন্য। এক্স্যাক্টলি, কারণ যাই হয়েছে হয়তো আমি এখান থেকে অনেকদিন ডিটাচ ছিলাম পেশাগত কারণে, এই কারণে, কিন্তু এটাও তো ঠিক যে জায়গায় জন্মেছি, যে জায়গায় বড় হয়েছি, আমার কখনো কখনো মনে হয়েছে হয়তো ঠিক আছে যদি যাই রাজনীতি করি, আমার রাজনীতির ক্ষেত্রটা সেখানেই হোক, যদি কিছুটা ফিরিয়ে দিতে পারি। এই জায়গাটাতে একবার জাস্ট আমি একটু স্টপ করে এটা জিজ্ঞেস করবো যে আমাদের সিউড়ির প্রত্যেকটা লোক, বাচ্চা হোক বড় হোক, ইউ ক্যান গো টু সোশ্যাল মিডিয়া এন্ড এভরিওয়্যার, সবার প্রশ্ন এটাই যে সেই ঠিক যেমন বাহুবলী 1 এর পর সবাই ওয়েট করেছিল কিউ মারা, কাইন্ড অফ দ্যাট উই অল হ্যাভ দ্য সিঙ্গেল কোয়েশ্চেন কি ওভারব্রিজ কবে কমপ্লিট হবে, সেই ওভারব্রিজটা কবে কমপ্লিট হবে? তার আগে আমি আপনার একটা প্রশ্নের আর একটা জবাব আমি দিয়ে দিই। সেটা যে আপনি বললেন যে আপনি কি ক্ষমতার জন্য এসেছেন। এক্স্যাক্টলি, ঠিক আছে না, আমি আপনাকে পরিষ্কারভাবে, আপনি যারা এখানে রাজনীতির খবর রাখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ক্ষমতার জন্য যদি জগন্নাথ চট্টোপাধ্যায় রাজনীতিতে আসতো, তাহলে জগন্নাথ চট্টোপাধ্যায় অন্য রাজনীতি করতে পারত, এবং শুধু আই এম অফার্ড ফর এ লিকুরেটিভ পজিশন অ্যান্ড আই জাস্ট রিফিউজড। তার কারণ হচ্ছে আমার পুরোপুরিভাবে, এবং এই কথাগুলি আজকে বলছি হয়তো সম্ভবত প্রথমবার আমি কোথাও বলছি, যে এটা তো আমাদের হতেই হবে না, এটা আমাদের নিজেদের জায়গার জিনিস, শুধুমাত্র আইডিওলজিক্যাল কমিটমেন্ট। ওকে, আমার আইডিওলজিক্যাল কমিটমেন্টের জন্য যে রাজনীতিও যদি করি, সেই রাজনীতিই করব। আমি তো সহজ পথ বেছে নিতে পারতাম, আমি সংঘর্ষের পথ বেছে নিয়েছি। সংঘর্ষের পথ কেউ ক্ষমতার জন্য আসে না, সহজ পথে ক্ষমতার জন্য লোকে যায়, এবং সেই জন্য চাপলুস পলিটিশিয়ান আমি হতে চাইনি, আমি সংঘর্ষশীল পলিটিশিয়ানই হতে চাইছি, আমি একজন অপোজিশন পলিটিক্সে এসেছি। আর ওভারব্রিজের কথা বললেন, ওভারব্রিজ গত এপ্রিল মাসে একটা ডেট যেটা হচ্ছে যে উপরের যে ওই রেলওয়ে ট্র্যাকের উপরে যে অংশটি, সেই অংশটি লাগানো শুধু বাকি আছে। তার ফেব্রিকেশনের কাজও কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কিছুটা ওদের ডিজাইনিংয়ের কিছু সমস্যা হওয়ার ফলে সেটা ফেব্রিকেট একদিন লাইন বন্ধ থাকার ফলেও সেই ফেব্রিকেশনের লাগানোর পরে ওর একটু ঠিকমতো হয়নি আর কি, সেট হয়নি। তো ওই কাজটা কমপ্লিট হয়েছে। আমি যতটুকু খবর পেলাম, আমার সঙ্গে যে ইমপ্লিমেন্টিং এজেন্সি যারা রয়েছে তাদের সঙ্গে আজই আমার কথা হয়েছে, তারা যেটা জানালেন যে ওরা রেলকে চিঠি লিখেছে ফর অ্যানাদার ডে ফর ব্লক, হোল ডে ব্লকিং লাগবে, তো যে সেদিন ট্রেন চলাচল হবে না। তো সেটা যদি হয়ে যায়, তো যেদিন ওই এটা বসে যাবে, ওই রেল লাইনের উপরের অংশটুকু যেটা কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে মাস দেখ, তো হোপফুলি বিফোর পূজা আর আফটার পূজা, দুর্গা পূজাটা এবার আমরা হাটসেম বাজার ওভারব্রিজের উপর দিয়ে যেতে পারবো ডেফিনেটলি। আমার মনে হচ্ছে তাই, এবং আমার ইচ্ছা থাকবে যে বড় কাউকে নিয়ে এসে ওভারব্রিজ। অনেক চেষ্টা করে 3বার ঠিকাদার পালিয়েছে, এবং পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় কোনো একটা প্রজেক্টে 3বার ঠিকাদার কেন পালায় আপনি বুঝতেই পারছেন, প্রাণে মানে তাড়নায় পালিয়ে গেছে। তো এইটা কোনো, তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, সেই মামলা মোকদ্দমা জট ছাড়িয়ে, এবং আমি তো ধন্যবাদ জানাবো রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি যখন বললাম যে এটুকু আমাকে করে দিতে হবে, বলে কেন হচ্ছে না, বলে এই কারণে হচ্ছে না, এবং উনি ওনার স্পেশাল পাওয়ার লাগিয়ে এই লাস্ট যে বিডিং হয়েছে, সেই বিডিংও কিছুটা মানে চেঞ্জ করে হাই রেটে বিডিং হয়েছিল। তার কারণ কোনো ঠিকাদার এখানে কাজ করতে আসতে চাইছিল না, এই যন্ত্রণা এমন পেয়েছে এখানে। তারপরে উনি স্পেশাল পারমিশন দিয়ে রেলওয়ে বোর্ড থেকে বললেন যে না, এই কাজটা করতে হবে, আমার ছোট ভাই বলেছে। তো তারপরে তো দেখেছেন হয়েছে, এবং এই রেলের ব্রিজ কমপ্লিট হবে, দুটো দিকও কমপ্লিট হয়ে গেছে, এটা একটা স্যাটিসফ্যাকশন। এক্স্যাক্টলি, ইটস আ স্যাটিসফ্যাকশন ফর ইউ, স্যাটিসফ্যাকশন ফর আস। আমি একটা পরের প্রশ্ন যাচ্ছি, যে জায়গাটা আপনি মানে এত সুন্দর একটা কথা বললেন, এবং আমি এখানটাতে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি, এটা খুব আমার মন থেকে ইচ্ছে করছে জিজ্ঞেস করা। পলিসি মেকিং তো হয়, বিভিন্ন পলিসি মেকিং হয়, তার বিভিন্ন প্রসিডিউরস থাকে,
যেরকম ব্রিটিশ এরার টাইমে বা তার পরে পরের টাইমে আমরা দেখতাম যে পলিসিগুলো যখন তৈরি হতো, এই উপর লোকগুলো যা ভাবতো সেগুলোই নিচে ইমপ্লিমেন্ট হতো প্রথম 2-3 5 ইয়ার্স প্ল্যানিংয়ে। কিন্তু তারপরে ভারতবর্ষে বহু জায়গায় নিচের ডেটা নিয়ে উপরে গিয়ে পলিসির চেঞ্জেস এসছে বা তৈরি হয়েছে। তো সিউড়ি বা বিপ্লবের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দের ইজ লটস অফ গভর্নমেন্ট আর ডুইং প্রজেক্টস অ্যান্ড অল, বাট আমার সিউড়ি বা আমার সিউড়ি সারাউন্ডিং যে গ্রামগুলো আছে সেখানকার লোক জানতেই পারছে না যে কেন্দ্র সরকার প্রচুর মানে এরকম প্রোগ্রামস অ্যান্ড অল রান করছে, সেগুলো জানতেই পারছে না। তো এই জিনিসটা নিয়ে আপনার কোনোদিন কোনো মাথায় কিছু আসে না? দেখুন, পলিসি আপনি যেটা বলছেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রসেস, Exactly. পলিসি ফ্রেম, না, দিস টু অ্যাপ্রোচ স্যার, ওয়ান ইজ টপ টু বটম অ্যান্ড ইজ বটম টু বটম টু টপ, তো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর sir. প্রসেস। দেখুন, আমার যেটা সিউড়িকে নিয়ে মনে হয়েছে না, সিউড়ি হ্যাজ নেভার গট এ গুড লিডার, ওকে। আমার যেটা মনে হয়েছে, এবং যার ফলে সিউড়ির ইস্যুগুলোকে উপরে পৌঁছানোরই লোক ছিল না। আমার বক্তব্য যে এই ফিডব্যাকটা দেবে কে, পলিসি মেকারসদের কাছে এই ফিডব্যাকটা নিয়ে পৌঁছাবে কে। আমি তো বলছি যে আমি ধরুন এই মেমু এক্সপ্রেস চালু করা, আই জাস্ট পারসিউড ইট উইথ দ্য রেল মিনিস্টার ফর সেভারাল টাইমস, ব্যাস। আমার অবাক লাগে যে ওই 32 বছর আগে ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার বনিখান চৌধুরী চালু করেছিলেন, তারপর থেকে কারোর মাথায় সিউড়ির মানুষের প্রপার টাইমিংয়ে একটা ট্রেন যে দরকার, এটা যখনই এসেছি আমি নিজে ছাত্র অবস্থায় নিজে আলোচনা করেছি। কোনোদিন বিশ্বভারতী ফেল হলে, কোনোদিন কি হলে যে কি বিড়ম্বনার মধ্যে পড়তাম, তাই বারবার মনে হচ্ছে এইটা কেন কোনো পলিটিশিয়ান করছে না। তো আমি হেরে যাওয়ার পর আমি প্রথম কাজ কিন্তু মেমুটা করি। আমি যাই হোক রেলমন্ত্রী পছন্দ করেন আমার, আমি বারবার বলি যে শুনি যে আমাকে এটা করে দিতে হবে, বলে ওখান থেকে করা যাবে না। রেলের অফিসাররা বলছে কেন করা যাবে না, বলছে আরে ওটা জংশন স্টেশন নয়, ওয়াটারিং করা যাবে না, জল দেওয়ার ব্যবস্থা নেই, সার্ভিসিং করতে পারবো না, আমার টয়লেট পরিষ্কার করা যাবে না, আমি কি করে ওখানে তোমাকে এক্সপ্রেস ট্রেন দেবো। আমি যে কোনো মূল্যে দিতেই হবে। তো কি করা যায়, ঘুরিয়ে ফিরিয়ে রেল মিনিস্টার বলে দিলেন যে না, দিতেই হবে ট্রেন। তো মাঝখানে কোভিডের সময় প্যাসেঞ্জার ইত্যাদির ফলে বেশ কিছু ট্রেন সারা ভারতবর্ষ জুড়ে বাতিল হয়েছিল, এবং আমি বারটাই দাবি করছিলাম, এবং যথারীতি রেলের লোকেরা বলতে শুরু করলো না ওখান থেকে তো ট্রেন যে টাইমিং বলছে সেই টাইমিং আমাদের পছন্দ নয়, মানে সিউড়িবাসীর সেটা পছন্দ না। যে কোনো মূল্যে একটা জিনিস করতে হবে যে 10টায় পৌঁছাবো, আর ওখানে 6টার পর ছাড়তে হবে। তো 6টা আমি করতে পারিনি, ওটা 5:30 এরকম হয়েছে, কিন্তু 10টায় পৌঁছে যায় ট্রেন। এবং এক্সপ্রেস ট্রেন এখানে সিউড়ি শহরে, মানে অমৃত ভারত স্টেশনে, অমৃত ভারতের এটাও আমি নিয়ে এলাম যে ওখানে ঢুকিয়ে সিউড়িকে ঢোকালো, মানে কোনোভাবে সিউড়িটা ঢুকছিল না। ওই বলে 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 যে বেসিক্যালি কাজগুলো কিন্তু বিধায়ক সাংসদের কাজ, আমি একজন হেরে যাওয়া প্রার্থী, কিন্তু আমার ওইটুকুই টান যে আমাকে কিছু করতে হবে, আমি এসেছি কি। বাট আপনার লাইফে যে পরিমাণ অপরচুনিটি এসেছে, কে জানে যে নেক্সট আপনার হয়তো পজিশনটা সেরকম জায়গাতে হতে পারে। আই ডোন্ট নো, মানে ডেস্টিনির কথা কেউ কিছু বলতে পারে না, কিন্তু ওই লেগে থাকার ফলে দেখুন অমৃত ভারত স্টেশনে লিফট করানো গেল, লিফট কিছুই না, 4টে অফিসারকে বারবার ফলো আপ করা, লিফট করানো গেল, অমৃত ভারতের ফ্যাসেটটা বদলানো গেল, ফ্যাসেটের ডিজাইন আমরা চেঞ্জ করালাম। প্রথমে যে ডিজাইন ছিল আমি ফেসবুকে ওপেন দিয়ে বললাম যে আপনারা সাজেশন দিন, তারা যে সাজেশন দিল সেগুলো ইনক্লুড করে, যে দামোদর মন্দিরের দামোদর মন্দিরের ফ্যাসেটের মধ্যে ইনক্লুড করা হয়েছে, আমাদের সিউড়ির সবচেয়ে বড় এএসআই যে। একইভাবে যেটা করা গেল মেমুটা, এবং মেমুটা আমি করতে পারলাম না এক্সপ্রেস ট্রেন, তার কারণ সেখানে হচ্ছে এখানে জলের ব্যবস্থা নেই, এখানে ক্লিনিং এর ব্যবস্থা নেই। তাহলে আমি সদর শহরের স্টেশন 75 বছর ধরে কোনো জনপ্রতিনিধির মনে হলো না যে এই স্টেশনটার ডেভেলপমেন্ট সেইভাবে হোক যাতে এখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন চলতে পারে। এবং আমার একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমি কলকাতার কানেক্টিভিটি সিউড়ি শহরের সঙ্গে দিয়েছি, ভগবান যদি চান, মানুষ যদি আশীর্বাদ করেন, আমি সিউড়ি শহর থেকে দিল্লি কানেক্টিভিটি দেবো। বাহ, মানে দ্যাট উইল বি আ গ্রেট অপরচুনিটি ফর আস অলসো। কলকাতা আমার এটা স্বপ্ন, আমি এটা করবো, আমি একদমই তাই, আমি করবো। কারণ কি আছে কি, এখানে যা রেসপন্সিবিলিটি যাদের করার কথা তারা কিছু করে না। আমি সেটাই বলছি যে এই যে পলিসি মেকারদের কাছে বিষয়গুলো তুলে নিয়ে যায়, সেটাই কেউ করছে না, সেটাই কেউ করছে না। একটা ছোট্ট জিনিস এখানে জিজ্ঞেস করি আমি আপনাকে, আপনি যখন সিউড়ি নিয়ে এত কিছু কথা বলেন, সিউড়িতে প্রচুর স্বেচ্ছায় রক্তদান শিবির হয়, কোনোদিন গেছেন, দিয়েছেন, ব্লাড দিয়েছেন? হ্যাঁ, ডেফিনেটলি। প্রত্যেক আমরা পার্টির তরফ থেকে, আমাদের যুব মোর্চার তরফে প্রতিবার রক্তদান শিবির রক্তদান। তো রক্ত যখন আপনি দান করেন, যে পলিটিক্যাল পার্টির আপনি নাম করছেন, সেই দুটো জায়গাতে কোনো একটা জায়গাতে এইটা একটু প্রবলেম হয় না যে রক্ত যখন আমি দান করছি, আমি তো জানি না কে পাচ্ছে বা কোন ধর্মের মানুষ রিসিভ করছে সেটা, তো সেই জায়গাতে কিছু জায়গায় বেশ কিছু ক্রিটিক্স বলে যে আপনি যে পার্টিটার নাম বারবার বলছেন বা মানে যেটা নিয়ে কথা হচ্ছে, আমি কোনো ডিরেক্ট নেমে যাচ্ছি না কারণ ইটস আ পডকাস্ট অ্যান্ড আমরা মানে অ্যাপলিটিক্যালি যেতে চাই, তো সেই পয়েন্টটা ভিউতে দাঁড়িয়ে কোনো সময় দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি করি। ওকে, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান কি ফর গভর্নেন্স? এক্স্যাক্টলি, सबका साथ सबका विश्वास सबका प्रयास सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास। तो
মানে সবার সঙ্গে সবার বিকাশ, এবং সেটা তখনই গভর্নমেন্টের পক্ষে সম্ভব হবে যখন পার্টিসিপেশন সবার হবে এবং সবাই চেষ্টা করবে। দ্যাট ইজ আওয়ার মোটো অফ দ্য গভর্নেন্স। এই যখন আমার মোটো, তখন একটা রক্তদানের জন্য আমরা ওখানে ধর্ম বিচার করব? যে দেশের প্রধানমন্ত্রী 26 জন পাহেলগামের হিন্দু রমণীর সিঁদুর মোছার জন্য অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের উপর হামলা চালায়, আর সারা বিশ্বকে সেই হামলার খবর, ভারতবর্ষের সেনার বীরত্বের কাহিনী জানায় কর্নেল সোফিয়া কুরেশি, আমরা সেখানে রক্তের বিচার করব? আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আপনারা যদি আরো অতীতে যান, যে আমাদের পার্টির যিনি অন্যতম স্রষ্টা, আমাদের যে থিসিসের উপর আমরা চলি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূল কথা অন্তোদয়ের উত্থান। অন্তোদয়ের উত্থান মানে কি? অন্তোদয়ের উত্থান হচ্ছে যে একেবারে সমাজের শেষ প্রান্তিক মানুষটার কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। আমরা গভর্নেন্সের ক্ষেত্রে অনলি ডেভেলপমেন্টের কথা বলি, পলিটিক্সের জন্য আমরা জাতীয়তাবাদ, হিন্দুত্ব, ভারতীয়ত্বের কথা বলি। আমি বুঝতে পারছি এটা। আমি শুধু আপনার কাছে একটা জিনিস মানে জিজ্ঞেস করছি, অনেক হেভি জিনিসের মধ্যে দিয়ে গেলাম, আপনার কোনো হবিজ নেই? হবিজ তো আছেই, একটু গান শুনতাম, পড়াশোনা করতাম, মেডিটেশন মাঝে মধ্যে করি খুব স্ট্রেস ফিল করলে, আর একটু ধম্মকম্ম করে বেড়াই ঠাকুরের। তো মানে এই আপনার যে গ্লেজ ইন ইউর ফেস এন্ড ইউ আর লুকিং সো হ্যান্ডসাম রাইট নাও, সো এই জিনিসটার রাজ কি? ওই যোগা করা, মেডিটেশন করা, ইয়া ফির ইউজ টু গো টু সাম বিউটি পার্লার এন্ড অল? আমি আদৌ হ্যান্ডসাম না বৌদি লাইক হেল্প ইউ? আমি হ্যান্ডসাম কিনা আমি জানি না। না, দ্যাটস আওয়ার ওয়ার্ক না, কি আমরা জাজ করব না হ্যান্ডসাম কিনা? আমি খুব সাধারণ থাকি, সাধারণভাবে একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা, সাধারণ জীবনযাত্রা করা, এসব থাকি। তো এর কোনো রাজ নেই, ওর কোনো কিছু নেই। থাকি মানে ঠিকঠাক থাকার চেষ্টা করি, স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করি, যদিও রাজনীতিতে আসার পরে সেসব সাংঘাতিকভাবে বেড়ে গেছে, মনকে নাড়া দেয়, বহু ঘটনা এরকম ঘটে। কোনো সময় কোনো ডেথ থ্রেট কলস বা এরকম কলস তো আপনার কাছে রিসিভ হয়? প্রচুর, সাংবাদিক হিসেবে পেয়েছি। সাংবাদিক হিসেবে মানে ওটাই তো বলছি, হ্যাবিচুয়েটেড হয়ে এসে আপনি পাচ্ছেন হিসেবে পেয়েছি। আমি তখন আমার মনে আছে, আমি তখন হলদিয়া করেসপন্ডেন্ট বর্তমানের। তো সিটুর দাদাগিরি নিয়ে আমাদের একটা সিরিজ চলছিল, মানে হলদিয়া ডকে সিটু কিভাবে দাদাগিরি করে। তো অ্যান্ড দ্যাট ওয়াজ এ সুপার হিট সিরিজ, মানে লম্বা, আমি প্রায় 15-20 দিন ধরে লিখেছিলাম। সো ইন দ্য মিড অফ দ্যাট মানে সিরিজ, আপনার ধরুন 3 দিন 4 দিন চলার পর আমাকে হলদিয়ার প্রথম সেটা আমার, এবং তখন আমি আই এম এ কিড রিপোর্টার, জাস্ট 23-24। তো সেই সময় ডকের এক মাফিয়া, যার নামে ওখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সে আমাকে ফোন করে একজন পলিটিশিয়ানের নাম নিয়ে বলছে যে একদম উড়িয়ে দেবো, মেরে দেবো এখান থেকে। তো তারপর দেখছি সে গড় করে আমার কোথায় বাড়ি, আমার কি ব্যাকগ্রাউন্ড, হাবি জাবি সব বলছে। তো আমি একটু ঘাবড়েই গেছিলাম। তো আমি সাথে সাথে অফিসকে জানাই, বরুণবাবু ফোন করেন আমায়, কী হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো যাই হোক, তিনি তারপরে তার ফলে তো এরপরেও পলিটিক্সে আসার পরে তো নানা ধরনের এ ধরনের তো আছে, এগুলো পার্ট অফ দ্য ইয়ে। তো কিন্তু আমরাও জানি যে আপনি যদি জ্ঞানত কারোর জন্য অন্যায় না করেন, কারোর জন্য ক্ষতি না করেন, তো কেউ আপনার ক্ষতি করবে না। আমি এই পয়েন্ট থেকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যখন ক্ষতিটা করবেই না, আপনি সিউড়ির মানুষ, তো আপনি সিউড়িতে কোনো সময় এমনি নর্মালি বেরোন, মানে সব কিছু ছেড়ে একজন শুধু সিউড়ির মানুষ হিসেবে, না সবসময় অলওয়েজ গো উইথ দোজ সিকিউরিটিজ অ্যান্ড অল? আমার কোনো সিকিউরিটি নেই, I don't have any security. But আমাদের I move alone. You live alone? I live with my family, with my parents, but I move alone. আমি অনির্বাণ, আপনিও জানেন আমাদের যে আড্ডা, সেখানেও আমি মাঝে মধ্যে এসে আড্ডা মারি, বাস স্ট্যান্ডে বসে আমি আড্ডা মারি। কিন্তু কি আছে, এই যে পরপর এনগেজমেন্টগুলি থাকে, যেমন ধরো আজকেই কথা বলছি, আমি সকালবেলায় বেরিয়েছি, বেরিয়ে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মিছিল করেছি, মিছিল করার পর একটা হরিবাসরে গেছি, আর হরিবাসরে যাওয়ার পর একজন কার্যকর্তার বাবা মারা গেছে, তার বাড়িতে গিয়ে তাকে শোক সমবেদনা জানিয়েছি, জানিয়ে আপনার এখানে স্টুডিওতে এসেছি, স্টুডিও থেকে বেরিয়ে আমার কিছু লয়ারদের সঙ্গে মিটিং আছে। এই স্কেডিউলিং এর পর আপনি বলুন যে আর আমার পক্ষে আড্ডা মারা কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে সম্ভব কিনা। বাট আমাদের তো একটা জিনিস জানার খুব ইচ্ছে করছে, যেরকম ধরুন অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতা, যাদের সাথে আমাদেরও কনস্ট্যান্টলি উই আর অলসো কানেক্টেড উইথ দেম, তো তারা কোনো একটা জায়গায় গিয়ে লোকজনকে অ্যাক্সেস দিচ্ছে তাদের কাছে যেন পৌঁছাতে পারে। কিন্তু আপনার জন্য একটা আমরা মার্কেট থেকে খবর পাচ্ছি, এটা যে আপনার কাছে লোক অ্যাক্সেস পাচ্ছে না, ফর এটা কি মানে জাস্ট সিকিউরিটি রিজন,
or due to some like ego and anything, or you want to like avoid people, or the thing is কি লোকজন ঠিকমতো আপনার মোবাইল ফোন নাম্বার জানে না, হোয়াটস দ্য রিজন? আর বা এরকমও আমি এটার সঙ্গে জুড়ে দিই, এরকমও কি কোনো অপশন সামনে আসতে পারবে যে কোনো একটা চায়ের দোকানে কোনো একটা দিন মাসে স্পেসিফিক্যালি আপনাকে সবাই পাবে, যেদিন তাদের দুঃখ ভালোবাসা বা কিছু না, বসে আপনার সঙ্গে গল্প করা বা আপনার সঙ্গে টাইম স্পেয়ার করা, এটা তারা অপরচুনিটিটা পাবে? দেখুন, পলিটিশিয়ানদের সত্যি কথা বলতে নেই, কিন্তু আমি একটা সত্যি কথা আপনাকে বলছি, আপনি মিস ইনফর্মড হয়েছেন। এনি ডে ইউ কাম টু মাই হোম ইন দ্য মর্নিং, মানে আমি উঠোনেই বসে থাকি। হ্যাঁ, আমি ঈশ্বরের, আমি বিরোধী দল করি, কাউকে মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, তারপরেও ছেলেপুলেরা মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার বাড়িতে ভিড় করে আসে, এবং আমি ইনঅ্যাক্সেসেবল। আমার মনে হয় এটা আমার পার্টির কার্যকর্তা বা বাকি যারা আছে তারা মনে করে না, এবং আমাকে রিচ করতে পারছে না এরকম তথ্য আমাদের কাছে কিন্তু সব জায়গা থেকে এসেছে। আমাকে রিচ করতে আমরা শুধু গোপন রাখি তাদের নামগুলো। প্রথম দেখুন, একটা জিনিস হচ্ছে যে এমন হতে পারে যে কেউ সারাক্ষণ আমাকে অ্যাক্সেস করে থাকতে চায়, তাদের হয়তো একটা সমস্যা হতে পারে যে মানে আমার গন্ডির মধ্যেই থাকবে, এরকম হয়তো হচ্ছে না, আমি হয়তো স্প্রেড আউট করছি নিজেকে, তাদের একটা ফিলিং হতে পারে যে ডমিনেট করতে পারছে, ফিলিং হতে পারে যে আমি আগের মতো অ্যাক্সেস করতে পারছি না। দ্যাটস এ ডিফারেন্ট থিং। আজকে আমি কালকেও আমার সকাল থেকে প্রোগ্রাম, তো কি আছে, পলিটিক্সে আসার পরেতে রাজনৈতিক কার্য এগুলো চালানোর পরে এভরিডে মানে অ্যাক্সেস করাটাই একটা রাজনৈতিক নেতার মূল কাজ, অ্যাক্সেস করা এবং অ্যাক্সেস দেওয়া। তো তারপরে তো আপনি যখন এই কথা বলছেন, আর ইগো তো একেবারেই না। আমাকে কেউ বলে আর খুব অ্যারোগেন্ট, আমার মনে হয় আমার ব্যক্তিত্বকে বুঝতে কারো সমস্যা হয়। আমাকে যারা চেনে, আমাকে যারা জানে, আমার মতো ফাজিল বদমাইশ ছেলে খুব কম আছে। তো একদমই আমি অ্যারোগেন্ট বা এ ধরনের, মানে আমার নিজের সেলফ স্টাডি যা তা না, কিছু মিস ইনফরমেশন কিছু এসব চলতে থাকে। তবুও বলছি যে কারোর কখনো যদি মনে হয় ব্যক্তিগত চাহিদা তো মেটাতে পারবো না, কিন্তু কমিউনিটির জন্য, সিউড়ির জন্য, বীরভূমের জন্য যে আপনারা আমাকে আরো কাছে পেতে চান, আমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি একদম প্রকাশ্যে সবার সামনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। হয়তো সবসময় ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না, টানা প্রোগ্রামের মধ্যে থাকলে হোয়াটসঅ্যাপ করুন আমাকে, কোনো অসুবিধা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9433120025, 9433120025। এরপর কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ আসবে আপনার কাছে। আমার কাছে প্রচুর, হাজারো, আমি 450-500 গ্রুপ মেম্বার, আমার কাছে প্রতিদিন 1000 হোয়াটসঅ্যাপ আসে, আরো 1000 আসবে, আমার কোনো অসুবিধা নেই। সমস্যা যেটা হচ্ছে, বেশি আসতে থাকলে এবং মানুষ অবান্তরভাবে কিছু বলতে থাকলে তখন সবগুলো অ্যাড্রেস করা সম্ভব হয় না। এই সত্যি কথাটা অন্য কোনো রাজনীতিক বলবে না, আমি বলে দিলাম। এটাকে যদি আপনি আমার অ্যারোগেন্স হিসেবে দেখেন, কিন্তু বাস্তবটা বুঝে নিন। মানে ঠিকই বলছেন অনির্বাণ যে প্রচুর SMS আসবে, কিন্তু এই SMS গুলোর মধ্যে মানুষের কি আছে, এমন বিষয় থাকে যে বিষয়গুলো যদি আমি একটা দুটো অ্যানেকডোট উদাহরণ দিয়ে হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে। আমরা কিভাবে পরিস্থিতি সামলায়, মানুষকে সামলাতে হয়, তারা কি চায়। তো যাই হোক, তো তবু আমি নাম্বার আপনাদের দিলাম। আর কনস্ট্যান্ট জনসংযোগের মধ্যেই চলছি আমি এখন নতুন একটা, আমি বলছেন যে এই যে পরপর যে কয়েকটি ঘটনা ঘটলো, আরজি করের ঘটনা, বাংলাদেশ, তারপরে বাংলাদেশের হয়ে অস্থিরতা, এবং পার্টিকুলারলি বাংলাদেশে দেখুন মাইনরিটি রাইটস কিভাবে হচ্ছে, কন্টিনিউয়াসলি হিন্দুদের উপর সেখানে অত্যাচার হচ্ছে, বৌদ্ধদের উপর চট্টগ্রামে অত্যাচার হচ্ছে। তারপরেই হচ্ছে মুর্শিদাবাদ, সাংঘাতিক ঘটনা। এবং মুর্শিদাবাদের ঘটনা সাংঘাতিক এই কারণেই বলছি যে স্বাধীনতার পর 46-এর গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময়ও কিন্তু সুরাবর্দী 40,000 হিন্দুকে কলকাতায় মেরেছিল, কিন্তু কলকাতা ছেড়ে লোককে অন্য কোথাও পালিয়ে যেতে হয়নি। কলকাতার মানুষ গোপাল পাঠার নেতৃত্বে, সেই সময় উড়িয়া সমাজের নেতৃত্বে, পাঞ্জাবিদের নেতৃত্বে, খোট্টাদের নেতৃত্বে রেজিস্ট করেছিল। এক্স্যাক্টলি। আর জেনারেল ফিল্ড মার্শাল মানেকশাও সেই সময় নেমেছিলেন। তো এবার যেটা দেখলাম যে মুর্শিদাবাদের মানুষকে নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, এবং তারপরের এই পাকিস্তানের ঘটনা। তো সেই জন্য আমি একটা প্রোগ্রাম নিয়েছি যে অ্যাব্রাহিমিক রিলিজিয়নগুলোতে দেখুন আপনি সবাই অল প্র্যাকটিসিং, শুক্রবারে জুম্মার নামাজে যেতে হবে, সানডেতে গির্জায় যেতে হবে, বাট হিন্দু লক্ষ্মীর পাঁচালিটাও কেউ পড়ে না, তুলসীতলায় বাতিও কেউ দেয় না। মানে আমাদের রিচুয়ালস, আমাদের কালচার, আমাদের রিলিজিয়নকে প্র্যাকটিসে আনার প্রবণতা ধীরে ধীরে কমছে। তো সেই জন্য হিন্দু বি এ প্র্যাকটিসিং হিন্দু, এই মডেলকে সামনে রেখে
আমি একটা গীতা দানের প্রোগ্রাম নিয়েছি। বাহ। আমি গ্রামে গ্রামে যাচ্ছি, সনাতনী এবং এপলিটিক্যাল প্রোগ্রাম, কোনো ফ্ল্যাগ ছাড়া, যেখানে কেউ জগন্নাথ চ্যাটার্জি জিন্দাবাদ বলছে না, বিজেপিকে ভোট দিন বলছে না। একটাই কথা, যে বাড়িতে গীতা রাখুন, গীতা পড়ুন, বি এ প্র্যাকটিসিং হিন্দু। এবং হিন্দুদের আরো বড় সমস্যা কি? হিন্দুদের বড় সমস্যা হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত নিজের দরজা বন্ধ রাখে যতক্ষণ পর্যন্ত পাশের বাড়িতে বোমা পড়ে। পাশের বাড়ি বোমা পড়লেও নিজের দরজা বন্ধ রাখে, যে পাশের বাড়িতে পড়ছে আমার কি। যখন নিজের বাড়িতে বোমা পড়ে তখনই সে দরজা খুলে বা জানলা খুলে চিৎকার করতে থাকে। যতদিন হিন্দুরা এই সমষ্টিগতভাবে বাঁচতে না শিখবে, এক হতে না শিখবে, এক আছি তো যা প্রধানমন্ত্রী বলছে এক হ্যায় তো সেফ হ্যায়, তো আমাদের আর উপায় নেই। তাছাড়া পরিস্থিতি বলছে, আপনি যতই, আর এখন এই সেকুলারিজম, সিউডো সেকুলারিজম, যে কথাগুলি আর ভারতবর্ষের রাজনীতিতে চলছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে বাস্তবতাটা, রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। এই রিয়েলিটি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমারও ধারণা সেই কারণেই এত বড় রামনবমীর মিছিল হয়। তিরঙ্গা যাত্রায় আজকে প্রায় 5,000 লোক আজকে সিঙ্গুর শহরে বেরিয়েছে, এবং তাতে আমাদের সাপোর্টার যারা, তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ বেরিয়েছে। এই সাধারণ মানুষ বা যারা আপনার কাছে অ্যাক্সেস করতে পারবে সবকিছু নিয়ে, আমি এতগুলো কথা শুনলাম, শুধু একটা ছোট্ট জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি। দেখুন, আমরা মানে যারা সিউড়ির মানুষজন, তারা আমরা সব রকম ফেস্টিভ্যালকে এনজয় করি, তাতে সেটা ঈদ হোক, সেটা দুর্গাপুজো হোক, সব কিছু ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো আমারও আমি যদি সিউড়িতে কাউন্ট করি, আমার প্রচুর বন্ধু কিন্তু সব ধর্ম মিলিয়ে আছে, এবং আমার কাছে কোনো ম্যাটার করে না, কারণ আমাকে আমার ধর্ম, আমার লাইফ, আমার বাবা মা আমাকে সেভাবে শিক্ষা দিয়েছে, স্কুল সব কিছু শিক্ষা দিয়েছে। তো কোনো দিন কোনো একটা অন্য ধর্মের মানুষ তার বিশেষ কোনো কাজের জন্য যদি আপনাকে অ্যাক্সেস করতে চায়, সেটা কি পসিবল হবে? জাস্ট হ্যাঁ নাতে অ্যান্সার, আমি কোনো ব্রিফিংয়ে যাচ্ছি না, জাস্ট হ্যাঁ নাতে অ্যান্সার। আমি নুড়ুইপাড়ায় থাকি, নুড়ুইপাড়ার পরের দুটো গ্রাম ছাপতলা আর বাঁশঝোর। প্রথম যদি ওদের মধ্যে বেশ কিছু, সবাই না, কারোর কোনো কিছু প্রয়োজন হলে পরে প্রথম আমার কাছে আসে। এই রুটিপাড়ার লোকজন আমার কাছেই আসে। ব্যক্তিগত উপকার বলতে নেই, আমি ওই নোংরামির মধ্যে পড়তে চাই না। যারা এসব বলে বলুক, কিন্তু আমার কাছে এসে কেউ কোনো হেল্প চেয়েছে, এখানে কোনোভাবে অ্যাজ এ পলিটিশিয়ান ধর্ম আসতে পারে না, কোনোভাবে ধর্ম আসতে পারে না, ওকে, ঠিক আছে না? কিন্তু আবার এটাও আমার আক্ষেপ আছে, যাদের জন্য উপকার করি তারাই কিন্তু আবার ওয়াকফের মিছিল থেকে পাথর ছোড়ে। ঠিক, এটাও আমি স্পেসিফিক কোনো নামে যাচ্ছি না, আমি জাস্ট শুধু একটা জিনিসই আপনার কাছ থেকে শুনে বুঝে এটাই বুঝতে পারলাম যে আপনি কোনো একটা জায়গাতে পয়েন্ট আউট করতে যাচ্ছেন যে শিক্ষার যদি প্রসার ঠিক মতো হয় তাহলে অনেক কিছুই সুবিধা হতে পারে, সেটাই তো? ওসামা বিন লাদেন আমার ধারণা যথেষ্ট শিক্ষিতই ছিল। গতকালও লস্করে তৈবার যে জঙ্গিকে করাচিতে আননোন গানম্যানরা মেরে দিয়েছে, সেও শিক্ষিত ছিল। তাহাউর রানাও শিক্ষিতই ছিল, রিচার্ড হেডলিও শিক্ষিতই ছিল। তো যার ফলে ফ্যানাটিসিজম হচ্ছে এমন একটা জিনিস, তার সঙ্গে শিক্ষার কিছু এসে যায় না। শিক্ষা মানে রাদার তারা ওই ফ্যানাটিসিজমটাকে শিক্ষার আলোতে তার রিজনেবিলিটি দেওয়ার চেষ্টা করে। মানে ধর্মান্ধতা হচ্ছে এমনই। তো যার ফলে সারা পৃথিবী জুড়ে, যে ধরুন, আমি এটাকে ইসলামোফোবিয়া বলবো না, কিন্তু যে টেনেট, যে ইসলামিক টেনেট নিয়ে সারা পৃথিবীর লড়াইটা চলছে, সেই লড়াইয়ে তো শিক্ষিত মানুষগুলোও রয়েছে। এই শিক্ষিত মানুষগুলো, প্রণববাবুর ঘরে এখানে যারা মারতে এসেছিল, আইসিএস জঙ্গি প্রথম 14 বছরের বাচ্চাটি ধনেখালিতে ধরা পড়লো, সেই এখনো জেলে রয়েছে। সেই ছেলেটি হচ্ছে প্রকৃতপক্ষে সে সেলফ উলফ ছিল, সে কোনোভাবে লোন উলফ ছিল, যে কোনোভাবে সে কোনো ইনডক্ট্রিনেটেড হয়ে গেছে নেট থেকে, এই থেকে, ওই থেকে। সেটা ধর্মান্ধতা। তার ম্যাচিউরিটি তো, পলিটেকনিকের স্টুডেন্ট, সেও পলিটেকনিকের স্টুডেন্ট। প্রথম আইএসএস জঙ্গি, যে কিনা লাভপুরে কেতল করতে হলো একটি বিখ্যাত পরিবারকে, সেও আইএসএস জঙ্গি, পলিটেকনিকের স্টুডেন্ট। আর বাকি তো উদাহরণ আপনাকে এতগুলো দিলাম। তো যার ফলে শিক্ষা, এবং প্রকৃত শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, প্রকৃত শিক্ষা তাহলে যদি বলেন, তাহলে তো আপনাকে রামভদ্রাচার্যজি বা ধীরেন্দ্র শাস্ত্রীর শিক্ষার কথা বলতে হবে। এক্স্যাক্টলি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। সেই শিক্ষা আসুক। আমরা তো চাই যে সনাতনী সংস্কৃতির ধারক বাহক যদি ভারতবর্ষের যারা বাসিন্দা আছেন তারা যদি হয়ে যান, তাহলে ভারতবর্ষকে একীভূত হয়ে যাবে। ভারত মাকে ভারত মা বলবে। বলুন তো, দেশকে মা বলতে বলবেই না। সেই বিষয়ে যার ফলে টেনেটটা কি আছে, একদমই তাই, ইসলামিক ব্রাদারহুডটা ইজ গ্লোবাল থিংকিং। ওখানে দেশ মানে না,
তো ফান্ডামেন্টাল যে বিতর্কগুলো, সেই বিতর্কগুলো আরো বিশদে আমরা আলোচনা করতে পারি, একদমই তাই। কিন্তু কোথায় কি আছে তার জন্য এগুলো একদমই তাই। ডিফারেন্ট লেয়ার্স আমরা আলোচনা করতে Exactly. পারি। কিন্তু তার মানে এই না যে জগন্নাথ চ্যাটার্জি বিজেপি জেনারেল সেক্রেটারি, তার কাছে কোনো একজন, একদম আমি নাম করেই বলছি, কোনো মুসলিম পরিবার সাহায্য চাইতে এসছে, আমি তাকে মুসলিম বলে করবো না, ইট কান্ট বি, এটা হতে পারে না কখনো। ওকে, আমরা মানে এতগুলো জিনিস আপনার কাছ থেকে শুনতে পেলাম, জানতে পেলাম, এবং মানে যদি দর্শকরা আমাদের ফিডব্যাক দেয় এবং আমরা যদি আপনার আবার ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় পাই, তাহলে উইল গো ফর এনি আদার সেশন। আমি শুধু এন্ড করবো একটা শুধু প্রশ্ন দিয়ে। আমাদের সিউড়িতেও এই কয়েকদিন আগে আমরা একটা নিউরোলজিক্যালি ইল একজন মানে মানুষকে মারা যেতে দেখলাম সুইসাইড করে, এবং সে খুব ছোট বাচ্চা ছিল। আমি কোনো প্রশ্নই বা কোনো নামে যাচ্ছি না, নিউজ সবাই জানে। আমি শুধু একটা জিনিস আপনাকে জানাতে চাইছি এবং জিজ্ঞেস করতে চাইছি, আমাদের সিউড়িতেও গত বছর বেশ কয়েকটা বাচ্চা আত্মঘাতী হয়েছে বা হওয়ার চেষ্টাতে এগিয়ে গেছে। আপনি এত স্ট্রেস নিয়ে, এত কিছু করে, এত তথ্য রেখে, পড়াশুনো করে হোক, যেন তেন প্রকরণ হোক, সব মানুষকে হ্যান্ডেল করে বাঁচেন। প্রত্যেক দিন আপনার লড়াই, ওঠা পড়া। সেই বাচ্চাদের মধ্যে হয়তো আজকে দেখার পর অনেক বাচ্চাই হয়তো আসতে চেষ্টা করবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরাও চাই যেন সেটা করুক। আমি শুধু এটা জানতে চাইছি, এমন দুটো লাইন আপনি যদি শেয়ার করেন, যাতে করে এইরকম কোনো বাচ্চা যদি আজকে আমার এটা দেখছে বা তার বাবা মা দেখছে, তাকে দেখালে যেন সে এরকম কোনো ভুলের দিকে না এগোয়। অ্যান্ড উইথ দ্যাট উইল এন্ড দ্য শো। দেখুন, স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে প্রত্যেকের জীবনের স্ট্রেস আছে, এবং স্ট্রেস ম্যানেজমেন্টও এখন তার একটা পার্ট হয়ে গেছে এটা জীবনে, যে আপনি আপনার জীবনের স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করবেন। আমরা যারা পলিটিক্স করি, আমাদের প্রতি ঘন্টায় স্ট্রেস বদলায়। প্রথম 2 ঘন্টা আমার যে দিনটা শুরু ভালো হলো, হয়তো পরের 2 ঘন্টা এমন দুটো ঘটনা ঘটলো বা এমন দুটো খবর এলো বা একটা SMS আমার ফোনে এলো, যে ঘটনাটা আমার পরের 2 ঘন্টাকে আমাকে এটাকে ক্যালিব্রেট করার জন্য রাখতে হয়। তো সব দিক থেকে দেখতে গিয়ে কি হয়, আমাদের পলিটিশিয়ানদের কি হয়, যে যা স্ট্রেংথ এরিয়া আপনার থাকবে, আপনার অপোজিশন পার্টি, আপনার ধরুন অপোজিশনের আঁচলে থাকা আপনার খুব বন্ধু সেজে থাকা কিছু লোকজন, তারা অলওয়েজ চেষ্টা করে যে এই ভদ্রলোকের স্ট্রেংথ কি আছে, সেই স্ট্রেংথটাকে বারবার অ্যাটাক করা। আর আপনার স্ট্রেংথের জায়গায় যদি কেউ অ্যাটাক করে, দেখবেন যে কোনো মানুষকে সেটা মনে ব্যথা দেয়। ধরুন আপনি ডাইহার্ড অনেস্ট, আপনি অনেস্টিকে নিজের লাইফে প্র্যাকটিস হিসেবে রেখে চলতে চান, আর আপনাকে যদি কেউ চোর বলে, আপনার সেটা গায়ে লাগবে, এক্স্যাক্টলি, তাই না? তো কিন্তু প্রথম এগুলো আমারও খুব মনে হতো, কিন্তু পলিটিক্সের পার্ট অফ দ্য গেম কি তোমাকে অ্যাটাক করবে, এবং এই অ্যাটাকটাকে হচ্ছে যে কাউন্টার অ্যাটাকে যাওয়া, ডিফেন্ড করা, ইগনোর করা, নানা পদ্ধতি আছে। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা জিনিস আমার যেটা মানে সেলফ ডক্ট্রিনেশন যেটা যদি বলেন, সেটা যেটা বিশ্বাস করি, এবং সেটাতে আমার সবচেয়ে বেশি স্ট্রেস রিলিফ হয়, যে আমার চারপাশের লোক তো জাজমেন্টাল হবে, আমাকে নিয়ে নানা কথা বলবে, নানা কিছু বলবে, কিন্তু আমি কি কনভিন্সড যে বিষয়টা বলা হয়েছে সেটাতে আমি কি ঠিক আছি? ইফ আই এম কনভিন্সড, ইফ মাই ইনার সোল সেজ কি না ঠিক, তুমি ঠিক পথে আছো, তো নাথিং ম্যাটার্স। তাই যে কোনো মানুষ, এটা কি হয়, এক্সটার্নাল স্ট্রেস থেকেই তো মনে কারোর নিউরোলজিক্যাল প্রবলেম বা মানসিক স্থিতির সমস্যা হলে সেটা ট্রিটমেন্ট দরকার, কিন্তু মেন্টাল অ্যাগনির জন্য কোনো খারাপ পথ যদি নিতে হয়, তাকে একটা জিনিস আমি বলবো, যে ইউ আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, এবং ভেতর থেকে আপনি প্রশ্ন পাবেন যে আপনি আপনার পথে ঠিক আছেন কিনা, আপনি সঠিক কিনা। পৃথিবীর মানুষ তো 4টে কথা আপনাকে বলবেন। নরেন্দ্র মোদীকে 4 দিন গালি খেতে হচ্ছে, প্রতিদিন নরেন্দ্র মোদীকে কত কথা শুনতে হচ্ছে। একদমই তাই। যে মোদানি শব্দটা বলে কত কিছু বলা হচ্ছে, নরেন্দ্র মোদী কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। হি ইজ অন হিজ ওয়ে, হি ইজ অন হিজ পাথ। তো যার ফলে আমি ওইভাবে নিজেকে কাউন্সিল করি, এবং আমি দেখেছি যেটা স্ট্রেস রিলিভার শুধু না, ইট গিভস মোর স্ট্রেংথ, যে আরো রেজলিউট হয়ে, আরো রেসিলিয়েন্স নিয়ে, আরো শক্তিশালী হয়ে মাঠে নেমে কাজ করার জন্য। এবং যে লড়াইতে ধরুন আমার 25 বছরের সুখের জীবন, তথাকথিতভাবে শান্তির জীবন ছেড়ে দিয়ে আমি যে সংঘর্ষের জীবনে এসেছি, আমার ধারণা আমাকে আরো বেশি করে শক্ত করেছে এই জীবন, আমার ব্যক্তিত্বকে আরো ভাঙা গড়ার মধ্যে দিয়ে ব্যক্তিত্বকে তৈরি করেছে। এবং একদিন শুধু আমরা নয়, আমাদের দল না, পশ্চিমবঙ্গকে নতুনভাবে তৈরি করার জন্য আমরা তো একটা মিশন মোডে কাজ করছি, আমরা সাথে সফল হবই। অনেক ধন্যবাদ দাদাকে। আমি এখানে আজকে শেষ করবো আমাদের আজকে হ্যালো পৃথিবীর এই এপিসোড। দুর্দান্ত লাগলো, খুব ভালো লাগলো। আমি শুধু অনুরোধ করবো সকলকে, ভালো লাগলে প্লিজ ফিডব্যাক শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং জানান যে নেক্সট এপিসোড আপনারা কবে চাইছেন। তাহলে আমরা আবার দাদাকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো এখানেই এসে আবার বাকি আপনাদের দেওয়া প্রশ্নগুলোর উত্তর নিতে। তাই সকলকে অনুরোধ করছি এটাই।
প্লিজ আপনার নিজের চ্যানেল এস টু এস মিডিয়াকে সঙ্গে রাখুন, সঙ্গে নিয়ে রাখুন হ্যালো পৃথিবীকে। নমস্কার,